আমরা গতদিন পড়াইছিলাম মনে হয় লোকশিল্প কারুশিল্প, তাই না? না ভুলে গেছেন? আপনি ইতিপূর্বে একটা ক্লাসও করেন নাই, অনলাইনে ক্লাসও দেখেন নাই। ভর্তি কবে হয়েছেন? এক সপ্তাহ আগে। আচ্ছা, কিছু জিনিসপত্র কিনবেন, সেটা হচ্ছে যে এইগুলোতে ছবি আঁকবেন। আর আপনি একটা বলছি, আপনি হচ্ছে এই সব ছবিগুলো একটু কাগজে করবেন। বাড়িতে পিচ্চি নাই, পিচ্চিকে আপনার খাতাটা দিয়ে দিবেন, দিয়ে বলবেন তুমি, আপনাকে আমি কাটিস কিনে দিছিলাম, কাটিস গুলো কাটবেন, এরকম ভাগ করে কেটে দুই একটা পেজ এখানে সাথে করে নিয়ে আসবেন। নিয়ে আসছেন? ওকে। আমরা এর আগে মনে হয় মিশর, মেসোপটেমিয় এগুলো ক্লিয়ার হয়েছে, সিন্ধু ক্লিয়ার হয়েছে, বাংলাদেশের লোকশিল্প কারুশিল্প ক্লিয়ার হয়েছে, হয়েছে তো? আচ্ছা, আর হচ্ছে কিছু বাংলাদেশের যে কিছু আর্টিস্টের কথা আমি বলছিলাম, এটা গত ক্লাসের আগের ক্লাসে মনে হয় বলছিলাম না? অনলাইনে কোনো প্রবলেম হলে আমাকে একটু প্লিজ নক করবেন। ও আমরা করণ কুশল করাচ্ছিলাম গতদিন, তাই না? করণ কুশলের অর্ধেক করে রাখছিলাম। করণ কুশল বলতে যে ইজেল কি, ক্যানভাস কি, তুলি কি, হকিয়ার কি, ওয়াটার কালার কি, ওয়েল কালার কি, এগুলো সম্পর্কে মনে হয় গতদিন বলছিলাম। ওইটাই আজকে শেষ করা হচ্ছিল। হ্যাঁ, লোকশিল্প কারুশিল্পের পরে মনে হয় ওটা বলা হয়েছিল। হ্যাঁ, এটা 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 হ্যাঁ, এটা এটা হচ্ছে করণ কুশলের একটা ধাপ। এটা সাবজেক্ট এখানে একটা হচ্ছে বিশ্বশিল্পের ইতিহাস এবং তার শিল্পকলা, আর একটা হচ্ছে বাংলাদেশের শিল্পী এবং তার শিল্পকলা, আর একটা হচ্ছে শিল্পের উপকরণ এবং তার করণ কৌশল। এখন এই করণ কৌশলটা মানে কি? মানে আমরা যে এই যে ছবি আঁকার সরঞ্জাম দিয়ে আমরা ব্যবহার করি, এইটা হচ্ছে কোন সাবজেক্টের জন্য কি কোনটা ব্যবহার করব, কোন রং কি জন্য ব্যবহার করব, কোন রং কিভাবে তৈরি বা অন্য রঙের সাথে এর পার্থক্যটা কি, আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। গতদিন হয়তো এটার আলোচনা কিছুটা শেষ করেছিলাম, আজকে মোটামুটি বাকি অংশটা আমরা চেষ্টা করব বোঝার। তো দেখেন কিছু মানে গত ক্লাসে মানে এটাও বলছিলাম যে 2B পেন্সিল, 3B বা 4B এই পেন্সিলগুলো আমরা কি জন্য ব্যবহার করি। এখন 2B পেন্সিলটা হচ্ছে সাধারণত আমরা হালকা কালির জন্য, বিশেষ করে ম্যাম লেখা লাগবে না, আচ্ছা, হালকা কালির জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। আর বিশেষ করে অঙ্কন এবং চিত্রায়ন করার জন্য। অঙ্কনের চিত্রায়ন বলতে যে আমরা যখন এই 2B পেন্সিল দিয়ে যখন কোনো ছবি আঁকতেছি তখন এর লাইনটা তো হালকা, এই লাইনগুলো দিয়ে আমরা কি করছি, লাইন ড্রয়িং যেগুলো আছে সেগুলো করতেছি। প্রথমে দেখা যাচ্ছে যে আমি একটা আপেল আঁকতে দিলাম, আপনারা শুধু আপেলটাকে ভালো মতো আঁকলেন, কিন্তু এটা 2B পেন্সিল দিয়ে। এখন যখনই আমি 3B বা 4B যাব, বিটা কি, বিটা হচ্ছে ব্ল্যাক, বিটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকের হচ্ছে গভীরতা। যখনই আমি এটা বাড়াবো, বি 3B 4B 5B 6B 7B 8B 9B, এটা চলতে থাকবে। তারপরে এটা এটা শেষ হতে হতে চলে আসবে হচ্ছে চারকোল। চারকোল হচ্ছে আরো গাঢ়, চারকোল হচ্ছে কয়লা। আমরা কয়লা দিয়েও ছবি আঁকি। যখন আমাদের পেন্সিল শেষ হয়ে যায়, উপকরণ থাকে না, তখন একজন আর্টিস্ট হচ্ছে শুধু খরচ করলেই যে পড়াশোনা হয় তা কিন্তু না। তখন আমরা কি করি, কয়লা দিয়ে, এই যে আপনি কার্টিস পেপার বা নিউজপ্রিন্ট যে পেপার গুলো দিছি, সেখানে যখন আপনি কয়লা দিয়ে ছবি আঁকবেন, লাইন ড্রয়িং গুলো করবেন, দেখবেন যে চমৎকার লাগছে। হ্যাঁ, মানে আপনার কোনো সরঞ্জামাদি নাই তাই যে আপনি ছবি আঁকতে পারবেন না, এটা ভাবার কোনো অবকাশ নাই। পাশাপাশি আপনার রাবার হারাই গেছে, আপনি কি করবেন, আপনার স্যান্ডেল আছে না বাসায় পুরাতন পন্সের, স্যান্ডেল একটু কাটবেন, কেটে একটু মসৃণ দেখে কাটবেন, কেটে ওটা ব্যবহার করবেন, দেখবেন রাবারের কাজটা হয়ে যাচ্ছে। কেমন? হ্যাঁ, তারপরে রাবার ময়লা হলে ছেলেদের দেখবেন জিন্সের প্যান্ট বা অন্য কোনো প্যান্টে রাবার গুলো এভাবে ঘুষবেন, দেখবেন সব ময়লাগুলা উঠে যাচ্ছে। এটা কিন্তু একটা করণ কৌশলের কৌশল, কৌশল। আর আমরা চারুকলার ছাত্র, আমাদের ড্রেস আপের প্রতি কখনো যাবেন না। আমরা ড্রেস আপ অ্যাভয়েড করি। অ্যাভয়েড বলতে যে এখন আমি কাদা কাদা নিয়ে কাজ করতেছি, আমি তো কোট পরে কাজ করতে পারি না, বা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আশাক নিয়ে কাজ করতে গেলে কাদা তো ঠেকবেই, কোথাও না কোথাও ঠেকবে, ময়লা ঠেকবেই। এই জন্য এগুলাকে হচ্ছে পোশাক আশাক টোটালটা অ্যাভয়েড। আমরা পোশাক আশাকে বিশ্বাসী না, আমরা বিশ্বাসী হচ্ছে মানুষের মন। ঠিক আছে? তারপরে হচ্ছে যে এই যে পেন্সিলের ব্যাপারটা আমি বারবার বলছিলাম যে ছবি আঁকার জন্য আপনি বন্ধুত্ব করতে হবে। কার সাথে? আমার সাথে না, পেন্সিল খাতার সাথে বন্ধুত্ব করতে হবে। আপনি বললাম যে আপনাদের প্রিয় মানুষ তো আছেই, আছে না, তাদের প্রতি তো ভালোবাসা একটা থাকেই।
ওই ভালোবাসার কিছুটা অংশ এদের সাথে দিতে হবে। যেমন পেন্সিল আপনারা লাইন দিলে লাইন হচ্ছে কি হয়, হাত কখনো হাত কাঁপে, লাইন দিতে কনফিডেন্স আসে না, আবার হচ্ছে লাইন গাঢ় হয়ে যায়, সফট হয় না। অথচ আমরা যখন একটা আপেল আঁকবো বা একটা ওভাল আঁকবো, ওভালটা এতই হালকা করে দিব যে আমার মনে হবে যে এটা ফাইনাল লাইন না, এটা আমার খসড়া। তাহলে এটা এটা খসড়া, অথচ অসংখ্য লাইন দিছি আমি ওখানে। পরবর্তীতে কি হবে, তখন ফাইনাল লাইন দিয়ে যখন কাজটা করবেন তখন দেখবেন যে খুব সুন্দর হচ্ছে এবং সবকিছু মার্জিত হচ্ছে। এই জন্য এটা যতক্ষণ পর্যন্ত দেখবেন যে পেন্সিল আপনার হাতে সফট ভাবে ও আপনার সাথে অ্যাড না হচ্ছে, ততদিন মনে করবেন আপনার বন্ধুত্ব হয়নি। ওকে, বন্ধুত্বটা হচ্ছে প্রথম বিষয়। ওয়ালাইকুম আসসালাম। আহ, জি আলহামদুলিল্লাহ ভাইজান, আপনি ভালো আছেন? আপনি মনে হয় বগুড়ার, তাই না? হ্যালো, কি হলো হঠাৎ? না কি যেন কথা হতে হতে কেটে গেল, একদিন একটু কথা বলতেছিল আমার সঙ্গে। হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? আপনি কি বগুড়া? না না না, আপনার প্রশ্ন আমি শুনতে পাইনি। জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কেন হচ্ছে না জানেন? আপনি যখন কোনো কিছু আঁকতে যাবেন সেই জিনিসটাকে অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, এটা মাস্ট বি। কারণ আপনি যখন এই যে দেখেন, এই যে আমার হাতে একটা ইন্ডিকেটর, আমি এই ইন্ডিকেটরটা দেখলাম, আপনিও দেখলেন, তাই না? এখন এই ইন্ডিকেটরের মধ্যে দেখেন আপনি কিন্তু সহজভাবে আঁকবেন, এখানে যা যা আছে সবই আঁকবেন। আমি কিন্তু এটা সহজভাবে আঁকবো না। আমি আঁকবো এটা যখন টপ টপে আছে, এটা সবচেয়ে উঁচুতে আছে, আমি এটা উঁচুতে করে আঁকার চেষ্টা করব। এটা ভিতরে নিচুতে আছে, এটা আমি নিচু করে আঁকার চেষ্টা করব। তারপরে এখানে একটা ছিদ্র আছে, আমি এটাকে ছিদ্র ভাবেই আঁকার চেষ্টা করব এবং এখানে ডাইমেনশন দিব, মানে উঁচু নিচু ভাবটা বোঝাবো। তারপরে দেখেন এখানে যে খাঁচকাটা খাঁচকাটা কিছু ভাব আছে, আমি কিন্তু সেটাও আঁকবো। তারপরে আমি যখন নিচের অংশটা এইভাবে যখন আমি দেখব, তখন আবার এই অংশটা কিন্তু কাছে আসতেছে, এই অংশটা উঁচুতে আছে, আমি এই অংশটাকে বড় করে আঁকবো, এই অংশটা ছোট করে আঁকবো। মানে এটাতে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে কোনো কিছু আঁকার আগে সেটা যদি আপনি 10 মিনিট কোনো কিছু আঁকেন, আপনাকে অবশ্যই 20 মিনিট দেখা উচিত, কারণ আপনারা এখন নতুন এবং পর্যবেক্ষণ শক্তিটা ভালো করে থাকা লাগবে। কিন্তু এখন সেটা প্র্যাকটিস করবেন, পরীক্ষার হলে আবার এই কাজটা করা যাবে না। ঠিক আছে? তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনার প্র্যাকটিসের অভাব আছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি যে লাইনগুলো আঁকতে দিছি, ওভাল গুলা করতে দিছি, এই লাইন ওভাল গুলো আপনাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে, এটা ছাড়া যাবে না একদম। আপনি টিচার হয়ে যান বা যখনই হয়ে যান, আপনি 5 বছর পরে হলো এটা লাইন এবং ওভালটা আঁকতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের গ্রামার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে দেখার বিষয়টা। কেন বলতেছি দেখার বিষয়টা? আপনি ভালো মতো যদি পর্যবেক্ষণ না করতে পারেন, তাহলে ওটা সম্পর্কে আপনার ধারণা হবে না। এখন আর্টিস্টরা দেখবেন যে অনেক সময় হয় পুলিশ হচ্ছে বর্ণনা দেয়, আর্টিস্টরা কিন্তু ছবি আঁকে। কেন? কারণ তারা এই বিষয়টা নিয়ে গবেষণা করতে 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 তাদের মধ্যে একটা ধারণা চলে আসে যে মানুষের নাক কেমন কিভাবে হয়, চোখ কিভাবে হয়, কান কিভাবে হয়, চুলগুলা কিভাবে হয়। তখন আমি যদি সে চোখকে দেখে থাকি, আমি কিন্তু কিছুটা হলে বর্ণনা দিতে পারবো যে ওর হচ্ছে দাড়ি মুজ উঠে না, ওর হচ্ছে কি বলবো, ওর চুলগুলো একটু কটা কটা। মানে এইভাবে যখন আমি একটু উদাহরণ দিব, আমার কিন্তু একটা ধারণা চলে আসবে। তো এটার জন্য আপনার প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। যেমন কিছুদিন প্র্যাকটিস করেন টানা একটানা, মানে 1 মাস 1.5 মাস টানা একটানা প্র্যাকটিস করেন, দেখবেন অটোমেটিক সেই কনফিডেন্সটা আপনার মধ্যে গ্রো করবে। ওকে, যাই হোক, এটা নিয়ে আরো পরবর্তীতে কথা হবে। আপাতত আমরা ক্লাসে যাই। তো এই যে পেন্সিলের ব্যাপারটা বললাম, রাবার সাধারণত আমরা আমাদের মুখ্য বিষয় রাবার এবং স্কেল, আমরা এই দুইটা সাধারণত অ্যাভয়েড করে থাকি, কিন্তু আপনাদের এখন অ্যাভয়েড করার উপায় নাই, আপনাদের কাছে রাখা লাগবে এটা। আচ্ছা, রাবার হলো, পেন্সিল হলো। পেন্সিলের 3B 4B গুলো সাধারণত আমরা যখন কোনো ডার্ক লাইন দিব, মানে একটু ডিপ করে কোনো লাইন দিব,
তখন সেক্ষেত্রে আমরা কি করব, 3B বা 4B বা 6B বা 8B এগুলো আমরা ব্যবহার করব। ওকে, তারপরে এই যে কাগজ কি, একটা কাগজের পরিতলটা কি, একটা ছবি আঁকার জন্য যখন আপনি কোনো নির্দিষ্ট একটা জায়গা পছন্দ করবেন, সেটাকে আপনি কিভাবে মানে পরীক্ষার খাতায় বিশ্লেষণ করবেন বা বর্ণনা করবেন। দেখেন যে প্রতিটা পেজ বা যেখানে আমরা যা কিছু আঁকি বা যা কিছুই করি সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিতল, তাই না? একটা স্বচ্ছ পরিতল, নির্দিষ্ট একটা পরিতল। তো নির্দিষ্ট একটা সাদা কাগজের যে পরিতল, তার উপরেই কিন্তু সাধারণত আমরা শিল্পকর্ম করে থাকি। এখন যদি বলা পরীক্ষাতে প্রতিবারই কিন্তু এগুলো টুকটুক করে আসে যে পরিতলটা কি। পরিতলটা হচ্ছে আমি যখন কোনো শিল্পকর্ম করব তার নির্দিষ্ট একটা স্থান বা জায়গা যেটার উপরে আমরা সে ছবিটা আঁকবো, সেটা হতে পারে কাগজ, হতে পারে মাটির মাটি দিয়ে হচ্ছে এরকম স্ল্যাব করা আছে, প্লেট, মাটির প্লেট, এগুলো প্রতিটা হচ্ছে পরিতল, বা ক্যানভাস, ক্যানভাসের উপরে যেখানে ছবি আঁকবো সেটাও একটা পরিতল। হ্যাঁ, নির্দিষ্ট একটা পরিতল। এই পরিতলের ভাষাটা আমরা জানতাম না, কিন্তু আমরা জানতাম যে হ্যাঁ এটা কাগজ, কিন্তু এই কাগজের যে একটা সুন্দর বাংলা আছে সেটা হচ্ছে পরিতল। ওকে, আচ্ছা, ক্যানভাসটা কি আমরা বলতে পারি? ক্যানভাসটা কি? সাধারণত আহ, সাধারণত কেরোসিন কাঠ বা অপেক্ষাকৃত পাতলা কোনো কাঠ কাঠ দিয়ে চারকোনা যখন কোনো ফ্রেম করা হয় তখন সেটা একটা বক্সের রূপ ধারণ করে, এবং সে বক্সের উপরে আমরা সাধারণত মার্কিন কাপড় বা মোটা কোনো সাদা কাপড়, যেটার উপরে মানে অমসৃণ, মসৃণ না, মসৃণ কাপড়ে তো রং ধরবে না, কিন্তু অমসৃণ কাপড়ে কিন্তু রংটা ধরবে, তাই না? এরকম অমসৃণ কাপড় দিয়ে সেই কাঠের ফ্রেমের উপরে যখন আমরা কাপড়টা লাগানো হয় তখন নির্দিষ্ট একটা পরিতল তৈরি করা হয় বা পরিতল তৈরি হয়, সেটাকে আমরা কি বলছি? ক্যানভাস। ওকে, এখন এটা আপনারা বইয়ের আপনাদের দিকে যে শীটগুলো এখানে দিবে দেখবেন যে এগুলো আছে, এগুলো একটু জাস্ট একটু বুঝবেন, বোঝার পরে একটু মনে মনে ভাববেন যে হ্যাঁ এটাই হচ্ছে। আর ইজেল কি? হাই ম্যাম, জাসিদ, হ্যাঁ ম্যাম আপনি বলেন তো একটু শুনি, এরা কেউ পারতেছে না। আপনার আমি এই মোবাইলের ভিতরে ঢুকে আপনার মাথায় মার দেবো। আপনি যে স্টুডেন্ট আছে আপনি ওর থেকে ভালো বলছেন কিন্তু আপনার হয়নি। আপনি এর মধ্যে তেল রং জল রং কেন আনবেন? ইজেল হচ্ছে দণ্ডায়মান কোন ক্যানভাস আঁকানোর স্ট্যান্ড। সত্যি কথা, কিন্তু আমি কিন্তু ওই যে হাতটা এর মধ্যে নিব এইভাবে নিয়ে আপনার নাকে ঘুষি দিব যাতে আপনার বিয়ে না হয়। শোনেন, ক্যানভাস বা ইজেল হচ্ছে দণ্ডায়মান স্ট্যান্ড, মানে দাঁড়িয়ে থাকা কোনো স্ট্যান্ড যার উপরে আমরা শুধু ক্যানভাস কেন অনেক কিছুই আমরা দাঁড় করিয়ে রেখে ছবি আঁকতে পারি। জাস্ট একটা সাহায্যকারী দণ্ডায়মান বস্তু, তাই না? সাহায্যকারী জড় পদার্থ তো বলতে পারি, দণ্ডায়মান বস্তু যার উপরে ক্যানভাসের মতন অনেক প্রকার ছবি আঁকার সামগ্রী রেখে ছবি আঁকা যায়। শুধু ক্যানভাস কেন, আপনি তো বোর্ডও রাখতে পারবেন, পারবেন না? আপনি বোর্ডও রেখেও বোর্ডের উপরে ছবি আঁকতে পারবেন। আই মিন সাহায্যকারী একটা জড় বস্তু বা পদার্থ যা যার কাজই হলো বোর্ড বা ক্যানভাস এই টাইপের জিনিসপত্রগুলোকে সে স্থিরভাবে ধরে রাখে এবং তার উপরে আমরা নড়াচড়া ব্যতীত ছবি আঁকতে পারি। সেটাই হচ্ছে ইজেল। ইজেল, তাই না? জেল, ইজেল। আচ্ছা, ইজেল শিখলাম আমরা, ক্যানভাস শিখলাম। আচ্ছা, এবার তুলি কি? তুলি সাধারণত আমরা ইতিপূর্বে যেগুলো দেখেছি বেশ কিছু ধরনের তুলি হয়, তার মধ্যে 5-10 বছর আগে এক ধরনের তুলি প্রচলিত ছিল যেটা হচ্ছে বেজি। বেজি বাংলা কি? বেজি আমরা যেমন বাংলা আমাদের রাজশাহী অঞ্চলে বলি হচ্ছে বিজি। হ্যাঁ, তো বেজি বা বিড়াল বা ধরেন এই ধরনের যখন কোন সফট এই ধরনের পশু পাখির যে লোমগুলা থাকে সেই লোমগুলা দিয়ে এক প্রকার খুব সফট ভাবে তুলি তৈরি করা হতো। এটা আমরা আগেও ব্যবহার করছি, কিন্তু ইদানিং কালে এই তুলি করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক প্রাণীর জীবন নাশ ঘটে যাচ্ছে। তখন কিন্তু আর্টিফিশিয়াল ভাবে এই তুলির
যে পশমগুলা এগুলো হচ্ছে তৈরি করা হচ্ছে এখন, সেই সেই তুলিগুলো খুব সফট হয়, তাই না? তিনটা নিছি, হ্যাঁ। এটা তুলি, দেখেন এটা হচ্ছে বেজির লোম। এই লোমগুলা কাজ করার একটু ময়লা আছে না, তাই আমি একটু মুখে ঢুকাইতাম, ময়লা আছে, প্রচন্ড ধুলা পড়ছে। আমরা যে মুখে ঢুকিয়ে এটা হচ্ছে আগাটা দেখি যে আগাটা ঠিক আছে কিনা। আগাটা দেখেন ছড়াই ছিটে গেছে না, এটা এখন ব্যবহার করতে একটু কষ্ট হবে, মানে স্ট্রোক ভালো হবে না। এটা যেমন মাথা দেখেন চুচলা আছে, দেখেন এটা কিন্তু বেজির লোম, এটা কিন্তু আর্টিফিশিয়াল, দুইটাই কিন্তু খুব সফট। এটা কিন্তু তুলি, এটা ব্রাশ, কিন্তু এটা এই ব্রাশটা কিন্তু হালকা মানে সফট, তারপরেও কিন্তু এটা সফট। এই দুইটা হচ্ছে আর্টিফিশিয়াল। এই যে যে তুলির যে মাথাগুলা আমরা যেটা দিয়ে রং করি, এই দুইটা কিন্তু আর্টিফিশিয়াল, এটা কিন্তু আর্টিফিশিয়াল না, কিন্তু এটা এখন নিষিদ্ধ, তাই না? বেজির লোম, বিড়ালের লোম, আপনি তো ওদের লোম নিলে তো ওদেরকে মেরে ফেলতে হবে, তো এটা এখন নিষিদ্ধ হয়ে গেছে। এটা হচ্ছে তুলি বলে। এই তুলি দিয়ে সাধারণত আমরা কি করি, সফট জাতীয় কোনো কাজ বা রঙের কাজগুলো করে থাকি, যেমন জল রং বা ওয়াটার কালার, বা হচ্ছে আপনার কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্রিলিক কালারও আমরা এটা দিয়ে ব্যবহার করে থাকি। আর এই তিনটা দিয়েই কিন্তু এটাও তুলি, এটাও তুলি, একটা হচ্ছে আর্টিফিশিয়াল তুলি, একটা হচ্ছে ন্যাচারাল তুলি, ওকে। আর এটা হচ্ছে ব্রাশ, এটা দিয়ে হচ্ছে আমরা কি করি, স্ট্রোক দেওয়া হয়, স্ট্রোক। আচ্ছা, স্ট্রোক হচ্ছে ধরেন আমরা কোনো রং দিলাম, এই ব্রাশের উপরে রং মিলাইলাম, মিলানোর পরে ব্রাশটা দিয়ে কোনো ক্যানভাসের উপরে বা কোনো পরিতরের উপরে স্ট্রোক দিলাম, রঙের একটা প্রলেপ দিলাম, হ্যাঁ স্ট্রোক, ঠিক আছে, দাগ কেটে যায় আর কি। তো তুলি, এটা হচ্ছে তুলি আর্টিফিশিয়াল এবং নন আর্টিফিশিয়াল, আমরা এটা জানলাম। আর আরেকটা হচ্ছে হকিয়ার বলে। এখন হকিয়ারের যে পশমগুলা সেটা একটু হার্ড হয়, এগুলো থেকে একটু হার্ড হয়। সে হাড়টা কি করতে হয়, সে হাড়গুলা নিয়ে আমরা অয়েল কালার, তারপরে আপনার প্রেস কালার, এই প্রেস কালার মানে যে কালার দিয়ে পোস্টার তৈরি করা হয়, মানে ভোটারের পোস্টার গুলো তৈরি করা হয়, সেই কালার গুলো একটু ভারী, মানে হার্ড। এই তুলি দিয়ে কিন্তু ওগুলোর কাজ হবে না, তুলি ধরে যাবে। তারপরে হচ্ছে আপনার ওয়েল কালার, এই ওয়েল কালারটাও খুব হার্ড, সেগুলো কিন্তু তুলি দিয়ে কাজ করা যাবে না। তারপরে তুলির থেকে হার্ড কোনো পশম দিয়ে আমাদের কাজ করতে হবে, সে হার্ড পশমটার যে মানে তুলি না, সেটাকে আমরা বলি হচ্ছে হকিয়ার। স্পেচুলা, হকিয়ার, এগুলো দিয়ে আমরা করি হচ্ছে ওয়েল কালারের কাজ, সেটাও ক্যানভাসের উপরে করা হয়, সাধারণত শক্ত কোনো ক্যানভাসের উপরে সেই কাজগুলো করা হয়। তো হকিয়ার গুলা তুলনামূলকভাবে একটু লম্বা হয়, এত বড় বড় হয়, গোল চ্যাপ্টা সব রকমই হয়, এত বড় বড় হয়, এবং মাথাতে এই তুলির মতনই মাথা থাকে, কিন্তু সেটা হচ্ছে আর্টিফিশিয়াল। আমরা যে অনেক সময় দোকানে ব্রাশ গুলা কিনি না রং করার জন্য, একটু হার্ড, ওর থেকেও সামান্য একটু হার্ড হয় হচ্ছে হকিয়ারের ব্রাশ, একটু হার্ড হয়। তাহলে হকিয়ারের মাথাগুলা কি হয়, তুলির তুলনায় হার্ড। সাধারণত ওয়েল কালার বা অ্যাক্রিলিক কালার বা প্রেস কালারের জন্য হকিয়ার ব্যবহার করা হয়। আর হচ্ছে আপনার সফট কাজের জন্য কি করা হয়, তুলি ব্যবহার করা হয়, যেটা হচ্ছে জল রং, অ্যাক্রিলিক। আচ্ছা, এটা গেল এই প্রকারভেদ গুলা। স্পেচুলা হচ্ছে রং গুলানোর এক প্রকার। প্রেসে কখনো গেছেন, পোস্টার যেখানে তৈরি করে, যাননি। এখানে আমরা প্রিন্টের যে কাজ করি, আমারই এখানে কয়েকটা রাখা আছে, এটাকে বলা হচ্ছে স্পেচুলা। এটা কি বলে, স্পেচুলা। যখন এই যে ধরেন হ্যাঁ, যখন ধরেন একটা কাচের পাত্রের উপরে আমরা যখন প্রেস কালি রাখি, প্রেস কালি মানে হচ্ছে আপনার তেল জাতীয় রং, সেই রংটা পোস্টার কালারে ব্যবহার করা হয়। এই যে আপনাদের ভোটের সময় যতগুলো পোস্টার দেখেন, সেই পোস্টার গুলার কালি হচ্ছে প্রেস কালি। এই কালিগুলো হচ্ছে প্রচন্ড হার্ড হয়, সেই কালিগুলা ওর মধ্যে থেকে বের করতে হয়, বের করে নির্দিষ্ট জায়গাতে আমরা এই কালিগুলা হচ্ছে এইভাবে টেনে টেনে মিশাই এবং পাতলা করার চেষ্টা করি। ওর মধ্যে কখনো হচ্ছে যে একটু তিসির তেল বা হচ্ছে আরো কয়েকটা উপাদান আছে, সেগুলো মিক্স করে রংটাকে একটু পাতলা করার চেষ্টা করি। করে 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 পাতলা করার পরে তখন এগুলো দিয়ে, এইটা আবার একটু সুসলা টাইপের আছে, ওটার নামও কিন্তু স্পেচুলা বা নাইফ। নাইফ কি চাকু, ওগুলো এক প্রকার চাকু। ওই চাকু দিয়ে কিন্তু ক্যানভাসে দেখবেন অনেক সময় কোনো কোনো আর্টিস্ট রংগুলাকে এভাবে চাপায়, ক্যানভাসের উপরে চাপানো মানে রংগুলা দেয়া, লাগানোর জন্য একটু চেপে চেপে দিচ্ছে। এখন এই ব্রাশ হকিয়ার দিয়ে কি আমরা চেপে চেপে দিতে পারবো?
যখন চেপে চেপে দেওয়ার আমাদের দরকার হয় তখন হচ্ছে যে হকিয়ার এবং স্পেচুলা আমরা সাধারণত ব্যবহার করে থাকি। এইসব জিনিস কিন্তু পরীক্ষাতে আপনাদের আসবে। আমরা আরেকদিন একটা ক্লাস নিব, ফাইনাল একটা ক্লাস নিব, সমস্যা হবে না, ভয় পেন না যে স্যার আজকে এত কিছু বলতেছে আমার কিছুই মাথায় ঢুকতেছে না, সব উপর দিয়ে চলে যাচ্ছে, এরকম হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন রঙের বিষয়ে আসি। জল রং হচ্ছে জলের সঙ্গে মিক্স করে যে রংটা করা হয় সেটাই হচ্ছে জল রং, অথবা আমরা বলি কি ওয়াটার কালার। ওয়াটার কালার সাধারণত কি শক্ত কোনো কাগজে রং করা হয়, যেমন কার্টিজ, চাইনিজ কার্টিজ, তারপরে আপনার হচ্ছে মাউন্ট বোর্ড, তারপরে হচ্ছে এই ধরনের কিছু কাগজ আছে, হ্যান্ডমেড পেপার। আপনারা তো পেপার এখন এক কি দুই প্রকার চেনেন, কি তিন প্রকার চেনেন? কিছুই চেনেন না, তাহলে আপনি কান ধরে উদ্বোস করেন, চেনেন না কেন? আচ্ছা দেখেন, কার্টিজ পেপার হচ্ছে সাধারণত এই যে আপনাদেরকে যে কাগজগুলো আমি কিনে দিছিলাম ওর মধ্যে যে হলুদ টাইপের যে কাগজগুলো সেটাকে বলে হচ্ছে কার্টিজ পেপার। এই কার্টিজ পেপারের কোয়ালিটি অনেক রকম আছে, যেমন আমরা এইসব কার্টিজ পেপারে কাজ করি না। আপনারা এখন আপনাদের এগুলো করতে হবে, পেন্সিলের কাজ, রঙের কাজ আছে, তো আপনাদের এগুলো করতে হবে। সাধারণত ওয়াটার কালার যখন আমরা করি তখন আমরা চাইনিজ কার্টিজে করি। এক একটা চাইনিজ কার্টিজের দাম 40 কি 50 টাকা করে হয়, এত বড় একটা পেজের দাম। আর এগুলো তো হয়তো 15-20 টাকা করে এক একটা, আর ওটা হচ্ছে তার 3 গুণ 4 গুণ বেশি হয়। চাইনিজ কার্টিজ এখানে আছে কিনা আমি শিওর না, আচ্ছা থাকলে থাকতে পারে। কাগজও চেনার বিষয় আছে, আপনি যে এই জিনিসপত্র নিয়ে কাজ করবেন জিনিসপত্রগুলোকে চিনবেন না, অথচ এই টোটাল এই সাবজেক্টে আপনাদের এবার সিলেবাসে আছে 3টা সাবজেক্টের মধ্যে এই করণ কৌশল একটা, ঠিক আছে? আমরা যেমন জীবনে কোনোদিন করণ কৌশল পড়িনি, আমাদের যখন পরীক্ষা আমাদের কিন্তু সাবজেক্ট আছে করণ কৌশল, তখন আমরা পরীক্ষায় কি করতাম, আমরা যে জানতাম যে এটার ব্যবহার এটা, ওটার ব্যবহার এটা, এটার ব্যবহার এটা, পরীক্ষাতে 1 সেকেন্ড ইয়ারে শুধুমাত্র আমরা 1 বছরই পাইছি এই করণ কৌশল। তো করণ কৌশল এখন বইও নাই। তো ওইবারই আমাদের যে ডক্টর আব্দুল সুবহান হীরা স্যার, আমার তত্ত্বাবধায়ক, যার আন্ডারে আমার এখন পিএইচডি চলতেছে, তো উনি বললো যে তোরা একটা কাজ কর, তোরা আমাকে একটা বই লিখে দে। তখন আমরা হচ্ছে সেকেন্ড ইয়ার বলতে 2007 কি 2008 সালে, তখন আমরা হচ্ছে এই করণ কৌশলের মানে নোট তৈরি করা শুরু করি, যে আসলে পরিতলটা কাকে বলে, এই রং দিয়ে এটা কিভাবে করব, বা ওটা কিভাবে করব। এইভাবে আমরা আমি প্রিন্টের ইন্টারন্যাশনাল প্রিন্টের স্টুডেন্ট। প্রিন্ট মানে এই যেখানে আছে দেখেন, প্রিন্ট মেকিং মানে ছাপচিত্র, বুঝছেন? এখানে 3টা আন্তর্জাতিক সাবজেক্ট, 1 2 3, এই 3টা হচ্ছে আন্তর্জাতিক, গোটা বিশ্বে পাবেন। আর এই 4টা হচ্ছে আমাদের উপমহাদেশীয় সাবজেক্ট, মানে আমাদের আশেপাশে অঞ্চলের সাবজেক্ট। হ্যাঁ, ওই তিনটার মূল বেজি হচ্ছে ড্রয়িং, ভাস্কর্য, প্রিন্ট মেকিং, পেন্টিং। এই 3টার মূল জিনিস হচ্ছে ড্রয়িং। মানে আমাদের ড্রয়িং প্রচন্ড স্ট্রং না থাকলে আমরা ওই সাবজেক্টে কাজ করতে পারি না। যেমন ধরেন যে সিরামিক্স, গ্রাফিক্স, এগুলো তো অতটা ড্রয়িং লাগে না, কিন্তু আমাদের ড্রয়িং লাগে সবচেয়ে বেশি। এর আগে যে মাটির কাজ করাইতে পারছিলাম একটা ছোট্ট ভাইকে, খুবই জুনিয়র একটা ছোট ভাইকে, ও তো সিরামিক্সের মাটির কাজ করে। যখন ছবি আঁকার কাজে দেবেন তখন দেখবেন যে ছবিটা একটু অতটা ভালো হচ্ছে না, কারণ সে মাটিতে বস, কিন্তু ছবি আঁকার কাজ অতটা সে ভালো করতে পারে না, কারণ সে হচ্ছে মাটিতে বস, কারণ তার মাটি প্রধান সাবজেক্ট। আর আমাদের হচ্ছে আমরা ড্রয়িং জানি, এজন্য আমরা সব সাবজেক্ট করতে পারি। এই 3টা সাবজেক্টের উদ্দেশ্য হচ্ছে এটা, এজন্য এই 3টাকে বলা হয় ইন্টারন্যাশনাল সাবজেক্ট, পেইন্টিং, প্রিন্ট মেকিং, ভাস্কর্য। এগুলো আপনাদের এই করণ কৌশলের মধ্যেই আছে। তো রং নিয়ে যেটা বলছিলাম, যে সাধারণত ওয়াটার কালার করা হয় চাইনিজ কার্টিজ বা হ্যান্ডমেড পেপার, বা আপনাদের যেমনি কার্টিজ গুলো আছে সেই কার্টিজে হচ্ছে রং করা হয়, ওয়াটার কালার করা হয়, তাও আবার শক্তপোক্ত দেখে। কারণ আপনি যখন ওয়াটার কালার করার জন্য প্রথমে কি করতে হয়, আপনি ওয়াটার কালার জন্য প্রস্তুতি হচ্ছে আপনি নির্দিষ্ট আপনার যে কাঠের বোর্ড বা আপনার ক্যানভাসের উপরে যেটাতে হোক, আপনার ওয়াটার কালার যে পেজটা আপনাকে সেটা ক্লিপ দিয়ে আগে আটকাইতে হবে, তারপরে সেই পেজটাকে হালকা করে পানি দিয়ে ভিজাই নিতে হয়। তাহলে হালকা করে যখন আমি পানিতে ভিজাইলাম তখন সে পানিটা কাগজ ধরে রাখতে পারবে। তো এমনি নর্মাল আপনি এসব কাগজ দিলে তো কাগজ ছিঁড়ে যাবে, তাই না? এই জন্য ওয়াটার কালার করার জন্য কি একটু শক্তপোক্ত কাগজ ব্যবহার করতে হয়। এই যে শিখে ফেললেন ওয়াটার কালার ব্যবহারের প্রয়োগ বিধি, তাই না? তখন ওয়াটার কালার সাধারণত তো ওয়াশ ধর্মী কাজ করা হয়। ওয়াশ ধর্মী মানে আপনার ওখানে ওয়াশ দিয়ে পানির সাথে রং মিশিয়ে এইভাবে খালি ওয়াশ দিলেন, একটা ওয়াশ, সেকেন্ড ওয়াশ, ফার্স্ট ওয়াশ, সেকেন্ড ওয়াশ, থার্ড ওয়াশে গিয়ে কাজ বের করতে হয়, কখনো ফোর্থ ওয়াশ, ফিফথ ওয়াশ পর্যন্ত যেতে হয়, স্টেপ বাই স্টেপ যেতে হয়।
তো সাধারণত আমরা কি করব, যে ক্যানভাসের উপরে ক্যানভাস যেটা আমরা ওয়াটার কালার করব সেটা যদি কাপড়ের হয় ওকে, আর যদি কাগজ দিয়ে করি সেটা আমাদেরকে হার্ড কোনো কাগজে একটু ভিজিয়ে নিয়ে তারপরে ওয়াশের মাধ্যমে কি করতে হবে, তুলি দিয়ে কাজ করতে হবে, তুলি ব্রাশ দিয়ে কাজ করতে হবে। এই হচ্ছে আমাদের ওয়াটার কালার সিস্টেম। এখন পক্ষান্তরে যখন আমরা হচ্ছে তেল চিত্র করতে যাব বা তৈল চিত্র, তেল চিত্র কি অনলাইনে বলেন, তেল চিত্র কি? জানি না স্যার আমরা, তাই তো? আচ্ছা, সাধারণত ওয়াটার কালার হচ্ছে খুবই হালকা এবং স্বচ্ছ। ওয়াটার কালার কিন্তু স্বচ্ছ, এটা কিন্তু অসমাপ্ত কাজ, এটা আমি করতে করতে রেখে দিছি, এটা আরো মেলা কাজ বাকি আছে, এটা ধরেন 50% হয়নি। এখন স্যারদের এখানকার এদের ধৈর্য আর কুলায়নি, তখন স্যার আমাকে বললো এতটুকু পর্যন্ত রেখে দেন। মানে একটা কাজ করি আমরা হচ্ছে 5 দিন 10 দিন 15 দিন ধরে, সেই কাজ রং স্টেপ বাই স্টেপ চাপাইতে হয়। এখানে শুধু আমি রং চাপিয়ে ছেড়ে দিচ্ছি, এখন শেষই হয়নি। এখানে মনে করেন আরো প্রায় 8 থেকে 10 ঘন্টা কাজ করতে হবে। আপনি মনে হচ্ছে যে আজ কাজ করা দরকার আছে, এই কাজের 50% হয়ে আছে, 50%ই হয়নি। এটা হচ্ছে অ্যাক্রিলিকের কাজ। জীবন্ত বলতে আরো রিয়েলিস্টিক হবে, কিন্তু এটাই আপনাদের জন্য এনাফ। এটা হচ্ছে অ্যাক্রিলিক, এর থেকে হার্ড রং হচ্ছে তেল রং, তেল রং বা অয়েল কালার। হ্যাঁ, তো 3টে রঙেরই সাধারণত আপনাদের পরীক্ষায় আসে, একটা হচ্ছে ওয়াটার কালার, 2 হচ্ছে তেল রং, 3 হচ্ছে অ্যাক্রিলিক কালার। এখন সাধারণত পার্থক্য আসে আবার 2টার মধ্যে। জল রং, গতবারের আগের বার আসছিল জল রং এবং তেল রঙের মধ্যে পার্থক্য কি? জল রং হচ্ছে তুলনামূলক খুবই হালকা এবং স্বচ্ছ, খুবই হালকা এবং স্বচ্ছ। সাধারণত ওয়াশ ধর্মীর মাধ্যমে জল রং করা হয়ে থাকে। জল রঙের জন্য কোনো হার্ড কিছু ব্যবহার করা যায় না, খুবই সফট ভাবে কাজ করা হয়। আর তেল রং হচ্ছে খুবই হার্ড, জলের সাথে রং মিশিয়ে কাজ করতে হয়। আর তেল রঙের বিপরীত, তেল রং হচ্ছে এতই হার্ড যে ওর মধ্যে তিসির তেল দিতে হয় বা এই টাইপের কোনো উপাদান দিয়ে রংটাকে পাতলা করতে হয়। পাতলা করার পরে তখন সেই রংটা স্প্যাচুলা অথবা হকিয়ার দিয়ে ক্যানভাসে লাগাইতে হয়। তুলনামূলকভাবে ওয়াটার কালার কিন্তু হালকা এবং স্বচ্ছ, সাধারণত পানির সাথে রং মিশিয়েই জল রং করা হয়। আর তেল রং হচ্ছে রঙের সাথে তিসির তেল মিশিয়ে হকিয়ার অথবা শক্ত কোনো পদার্থ বা স্প্যাচুলা সাধারণত দিয়ে রং চেপে 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 লাগাইতে হয়। এই যে পার্থক্য তো মোটামুটি শিখলেন। জল রং হচ্ছে হালকা, যেটা জল রং মানে তো পানির সাথে মিশানো রং, কিন্তু তেল রং মানে পানির সাথে মিশানো রং না, হার্ড, তাই না? তাহলে জল রং এবং তেল রঙের পার্থক্য আমরা কিছুটা হলো কি বুঝতে পারলাম। ওকে, হ্যালো বিবি, তুমি কেমন আছো? এই খুব দুষ্টু না? তুমি খুব দুষ্টু? না না, তুমি গুড বয়। ওর যে চুল, ওর চুল দেখে মনে হচ্ছে ও খুব, মা আবার ঠিক করে দিচ্ছে না স্যার খারাপ না। আরে মারে, এই হচ্ছে মা জাতি। তো জল রং তেল রঙের পার্থক্যটা হচ্ছে এখানেই। আর মাঝখানে আরেকটা রং আছে, সেটা হচ্ছে অ্যাক্রিলিক। অ্যাক্রিলিক না পাতলা না শক্ত বা হার্ড, অ্যাক্রিলিক হচ্ছে মধ্যম সারির একটা রং, যেটাও জলের সাহায্যে মিশিয়ে কাজ করা যায়, কিন্তু এটা তুলনামূলকভাবে জল রঙের থেকে একটু ভারী, আবার তেল রঙের থেকে একটু পাতলা, মানে মধ্যম সারির, এদিকেও নাই এদিকেও নাই, সে মাঝখানে থাকে। ওকে, হ্যাঁ, এটাও সাধারণত ক্যানভাসে করা হয় বা শক্ত কোনো কাগজে করা হয়। এটা ওয়াশের মাধ্যমে করা হয়, তবে এটা তুলনামূলকভাবে একটু ভারী, একটু ভারী রং হচ্ছে জল রঙের থেকে। হ্যাঁ, তাহলে আমরা তেল রং, জল রং, ইজেল, ক্যানভাস, পেন্সিল, তুলি, হকিয়ার, ব্রাশ, এগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে, তাই তো? আচ্ছা, এবার আপনাদেরকে বলি যে এই যে থিওরিক্যাল যে টার্ম গুলা আছে, এই টার্ম গুলা যদি আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাস করেন, দেখবেন আপনার সর্বোচ্চ 4 দিন থেকে 5 দিন পড়লেই আপনার 1 বছরের পড়া কমপ্লিট হয়ে যাবে। বিশ্বাস হয়? হয়? আপনি কমপ্লিট করছেন যে আপনার বিশ্বাস হয়? হ্যাঁ, যেমন সে
হচ্ছে জল রং, তেল রং আর অ্যাক্রিলিক রং, এই তিনটা রং সম্পর্কে বর্ণনা করবে। বলেন তো আপনি তেল রং কি বলেন? তেল রংটা হচ্ছে যে রঙের সাথে যে হালকা তেল তেল মিশিয়ে, হয়ে যাবে। বলেন বলেন। জলের সাথে তেল মিশিয়ে এই যে স্পেচুলা দিয়ে হচ্ছে যে হলো না, আপনি আগে প্রথম দিকে না বাদ দিয়ে মাঝখান থেকে উদাহরণ দিয়ে শুরু করছেন। ব্যাপার হচ্ছে তেল রং হচ্ছে অপেক্ষাকৃত ভারী রং। হ্যাঁ, যে রং সাধারণত ক্যানভাস এর মতো পরিতল বা হার্ড কোনো জায়গার পরিতলের উপরে এই রং দিয়ে কাজ করা হয় বা ছবি আঁকা হয়। এটা জল রঙের থেকে অনেক ভারী এবং অস্বচ্ছ, স্বচ্ছ না। এইভাবে শুরু করতে হবে আপনাকে, আপনি আগেই মাঝখানে চলে গেলেন, তাহলে তো হলো না। শুরু করবেন এইভাবে যে তেল রং অপেক্ষাকৃত ভারী এবং অস্বচ্ছ রং, জল রং স্বচ্ছ এবং হালকা। মনে আছে আপনার? তো এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। আর অ্যাক্রিলিক হচ্ছে অতিরিক্ত ভারী না, অতিরিক্ত পাতলা না, এটা মধ্যম সারির একটা রং। যদিও পানির সাহায্যে মিশে এটাও কাজ করা যায়, তবে এটা হচ্ছে যে মানে খুব পাতলা না। এটা জল রঙের খুব কম পরিমাণ জল দিয়ে সাধারণত আঁকা যায়। তো এগুলার পার্থক্য কিন্তু পরীক্ষার হলে আসবে। ওকে, প্রেস কালি কি? প্রেস কালি প্রচন্ড ভারী একটা রং, অস্বচ্ছ একটা রং, যাকে ব্যবহার করার আগে প্রচন্ড পরিমাণে তার সাথে যুদ্ধ করতে হয়। এটা আমার ভাষা। যুদ্ধ করে রংটাকে প্রস্তুত করতে হয়, পাতলা করতে হয়, মানে রংটাকে নেড়ে চেড়ে পাতলা করতে হয়। এটাকে আমি বলতেছি যুদ্ধ। পাতলা করার পরে তারপরে সেটা নিয়ে আপনি ক্যানভাসে বা অন্য যেখানে কাজ করবে সেটাকে ব্যবহার করা যায়। আচ্ছা, বিলবোর্ডগুলো তৈরি করে, বিলবোর্ডগুলো যে তৈরি হয়, বিলবোর্ড কিভাবে তৈরি হয়? বিলবোর্ড তো তৈরি হয় হচ্ছে আপনার কাগজে করে। ওগুলো এই প্রেস কালি আসে ওদের, না ও প্রেস কালি না, ওদের আবার ওদের রংগুলো আলাদা। ওদের রংগুলো খুবই সফট একটা রং, যে রংগুলা কেমিক্যাল দিয়ে তৈরি হয় টোটালি। যদি দেখি রোদে বৃষ্টিতে ঘুমিয়ে থেকে নষ্ট হয়ে কিন্তু দেখবেন জ্বলে যায়, 1-2 মাস পরে দেখবেন টোটালি ওটা জ্বলে যায়। এটা সাধারণত প্রিন্ট নেওয়া হয়, এক প্রকার হালকা খুবই পাউডারের মতো কালি, যে কালিগুলা হচ্ছে জলের সঙ্গে মেশানো থাকে এবং ওইটা কম্পিউটারের নির্দেশে সেই ছাপটা হচ্ছে ক্যানভাসের উপরে বা যে প্লাস্টিকের উপরে দিয়ে দেওয়া হয় এবং সেটা কিছুক্ষণ মানে 2-3 মিনিট শুকানোর পরে সেটা কমপ্লিট হয়। সেটাই আপনার যে বিলবোর্ডের কাগজপত্রগুলো তৈরি হয়ে যায় বিশাল বিশাল ক্যানভাসে। আর ওটা জানার পরে দরকার আপনাকে আগে হচ্ছে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো বুঝতে হবে। প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো বুঝলে আপনি পরবর্তীতে ওই স্টেপে যেতে পারবেন, স্টেপ বাই স্টেপ। ও চকলেট টকলেট নিয়ে আসলে ওকে দেন, ও খাক, ও বোরিং হয়ে বসে থাকবে। তোমার গার্লফ্রেন্ড আসেনি আজকে? খুব লজ্জা পাচ্ছে, মানে এখনই ওইগুলো বুঝে, কত টাউট, এতটুকু বয়সে বোঝে। আমার পিচ্ছিকে বলি যে বাবা আমার তোমার, ছেলেকে জিজ্ঞেস করলে বলতো না আসেন। ওই তো বলতেছি যে এখনকার পিচ্ছি গুলা, কথা বললে ওর বয়স কতটুকু, ওই বয়সে আমাদের এগুলো জ্ঞান হয়েছে। লজ্জা পেয়ে যাচ্ছে, আর আমার ছেলে তা হবে না, ফটফট করে উত্তর দিয়ে দিবে। এখনই ও বান্ধবী বলে বোঝে যে একটা মেয়ের কথা বলতেছে, আমার বিপরীত লিঙ্গ। আমার লজ্জা পাচ্ছে। তো যাই হোক, আচ্ছা তারপরে ইন্ডিকেটর কি? ইন্ডিকেটর হচ্ছে এক প্রকার কাটার, এক প্রকার চাকুও বলতে পারি আমরা এটাকে, যেটা প্রচন্ড ধারালো। সাধারণত আমরা ছোটখাটো কোনো জিনিস অথবা পেন্সিল কাটার জন্য অথবা কাগজপত্র বিভিন্ন কিছু কাটার জন্য এটা ব্যবহার করে থাকি। ইন্ডিকেটরের একটা ব্লেড হয়, এটা ছোট্ট একটা যন্ত্রের সাহায্যে ব্যবহার করা হয়, এটা ইন্ডিকেটর। আচ্ছা, তাহলে মোটামুটি আজকে শিখলেন তো, যতটুকু শিখলেন। এখন পেন্টিং কি, এটা দিয়ে আমি শেষ করবো আজকে। পেন্টিং কি? পেন্টিং মানে হচ্ছে অঙ্কন এবং চিত্রায়ন। অঙ্কন এবং চিত্রায়ন হচ্ছে পেন্টিং, তাই তো? অঙ্কনটা কি? অঙ্কন মানে রেখা এবং লাইনের সাহায্যে যে ড্রয়িং গুলা করা হয় সেটাই হচ্ছে অঙ্কন। মনে থাকবে? থাকবে না। রেখা এবং লাইনের সাহায্যে যে ড্রয়িং গুলা করা হয় সেটাই হচ্ছে অঙ্কন এবং চিত্রায়ন, যেটা ইংরেজিতে বলে হচ্ছে পেইন্টিং। প্রিন্ট মেকিং কি? প্রিন্ট মেকিং মানে হচ্ছে ছাপ, চিত্র। প্রিন্ট মানে ছাপ, মেকিং মানে তৈরি করা বা চিত্র। তাহলে প্রিন্ট মেকিং মানে হচ্ছে ছাপ, চিত্র।
ছাপের সাহায্যে সাধারণত যে চিত্রগুলো করা হয় সাধারণত আমরা সেটাকেই ছাপচিত্র বলবো। যেমন সবচেয়ে বড় বড় উদাহরণ কি, পোস্টার, বা আপনারা এই যে ফটোকপি করছেন, ফটোকপি, আচ্ছা কার ফোন, ও তা হলো আমারটা তো বোধহয় না। আচ্ছা সাধারণত যেমন হচ্ছে এই যে পোস্টার, যেটা ভোটের সময় যে পোস্টার গুলো ব্যবহার করা হয়, তারপরে আপনারা যে যেগুলো ফটোকপি করেন, এটা তো ছাপ। ছাপচিত্র, ছাপচিত্র আমরা যেভাবে করি সেটা হচ্ছে আপনার অন্য অন্য ছবি এঁকে সেই ছবিটাকে নতুন কোনো মাধ্যমে, নতুন কোনো রঙের মাধ্যমে ছাপ দিয়ে অন্য কোনো মিডিয়াতে প্রকাশ করি। আচ্ছা তারপরে কি আছে, ভাস্কর্য। ভাস্কর্য মানে হচ্ছে যার উচ্চতা আছে, যার, এটা সবাই পারে তাই না, কারণ এটা আপনাদের হচ্ছে পড়াশোনা করে আসছেন, যে সাবজেক্টে থাকেন সেইটাতেই হয়। যার উচ্চতা আছে, যার বেজ আছে, যার ব্যাসার্ধ আছে, যাকে ছোঁয়া যায়, ধরা যায়, অনুভব করা যায়, সেটাই হচ্ছে ভাস্কর্য, অথবা ইংরেজিতে বলে 3D, তাই তো? 3D। আচ্ছা তারপরে হচ্ছে ক্রাফট। ক্রাফট মানে কারুশিল্প, তাই তো? ক্রাফট মানে কারুশিল্প। সাধারণত কারুকাজের মাধ্যমে যে শিল্পগুলা তৈরি করা হয়, যেমন হচ্ছে ধরেন কোনো কলস, কলসের উপরে আপনি কারুকাজ করলেন, সেটা তো একটা কারুশিল্প হয়ে গেল। বা শৌখিন কোনো জিনিস তারপরে আপনি নিজে কিছু করলেন, বা আপনি একটা জামা কিনলেন, সেই জামার উপরে আপনি সুন্দর করে ছবি টবি আঁকলেন, সেটাও কিন্তু একটা কারুশিল্প। অথবা ফাউন্ড কোনো অবজেক্ট দিয়ে নির্দিষ্ট সুন্দর কিছু শিল্পকর্ম তৈরি করলেন। যেমন ইতিপূর্বে আমরা বলছি না যে আপনি দেখেন বাড়ির অনেক অপ্রয়োজনীয় জিনিসপত্র আছে, সেই অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলাকে আপনি কি করলেন, একত্রে নিয়ে আসলেন। একত্রে নিয়ে আসার পরে সেটা দিয়ে হচ্ছে নিত্য নতুন কিছু তৈরি করলেন। দেখা যাচ্ছে ভাঙাচোরা কোনো, হ্যাঁ, নতুন কিছু কারুশিল্প তৈরি হলো, হলো না? এটা হচ্ছে কারুশিল্প। তারপরে কি আছে, গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইন, ডিজাইন মানে তো জানেন, গ্রাফিক্স মানে কি? এক কথায় মনে রাখবেন যে গ্রাফিক ডিজাইন এক প্রকার সাজসজ্জা, এক প্রকার সাজসজ্জা। সেটা হতে পারে সিনেমার একটা নির্দিষ্ট অংশ নিয়ে একটা সিকোয়েন্স, হতে পারে ছোটখাটো আপনার রুমের কোনো সিকোয়েন্স, ওয়ালাইকুম আসসালাম প্লিজ, অন্য কোনো সিকোয়েন্স, এই ধরনের নির্দিষ্ট সিকোয়েন্সই হচ্ছে গ্রাফিক ডিজাইন। এখন এই গ্রাফিক ডিজাইন গুলো হচ্ছে সনাতন পদ্ধতিতে করা যায়, যেমন হচ্ছে আপনার অক্ষর ডিজাইন, তাই না, পোশাক ডিজাইন, পোস্টার ডিজাইন আছে না, এভাবে অনেক যখন ডিজাইন আমরা সাজসজ্জাভাবে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব, সেটাই এক প্রকার গ্রাফিক ডিজাইন হচ্ছে। তারপরে কি আছে, প্রাচ্যকলা বা ওরিয়েন্টাল। ওরিয়েন্টাল মানে প্রাচ্যকলা। প্রাচ্য কি, বসেন প্লিজ, প্রাচ্য কি? প্রাচ্য তো সবার, আমাদেরই তো না পারার কথা, আপনাদের পারার কথা। প্রাচ্য কি? হ্যাঁ, তোমার এই প্রতিষ্ঠানটাই প্রাচ্যের মধ্যে অবস্থিত। প্রাচ্য, প্রাচ্যের ড্যান্ডি বলা হয়, মনে আছে আমাদের এই যে আপনার নারায়ণগঞ্জে যে, হ্যাঁ, প্রাচ্যের ড্যান্ডি বলা হয় না? প্রাচ্যটাকে, প্রাচ্য মানে হচ্ছে আমাদের এই উপমহাদেশে যে কিছু অঞ্চলগুলো আছে সেটাকে প্রাচ্য ধরা হয়। তো প্রাচ্য একটা ইজম বা একটা ধারা, যে ধারাতে সাধারণত এই যারা তাসলিম, যারা সেট আপ, সাধারণত একটা ধারা, যে ধারাতে নির্দিষ্ট কিছু ছবি একসময় আঁকা হতো। যেমন দেখবেন কিছু কিছু ছবি আপনারা খেয়াল করছেন কিনা জানি না, কিছু কিছু মেয়েদের দেখবেন চোখগুলো বিশাল বিশাল টানা টানা করে আঁকা, লম্বা করে পাখির মতো করে চোখ আঁকা, কখনো খেয়াল করছেন কিনা জানি না। দেখবেন আঙ্গুলগুলা লম্বা লম্বা নৌক আঁকা, ঠোঁটগুলো দেখবেন লম্বা, একটু একটু মানে একটু ব্যতিক্রম ধারার কিছু ছবি, যেগুলো হচ্ছে মন থেকে আঁকা হয়, যেগুলো হচ্ছে কল্পনা কল্পনা থেকে আঁকা হয়, যেগুলো হচ্ছে ইমাজিনেশন মানে কল্পনাতীত যেটাকে বলা হয়, সেগুলো হচ্ছে আমাদের প্রাচ্য ধারার একটা স্টাইল, যেটাকে আমরা ইংরেজিতে ওরিয়েন্টাল হিসাবে অভিহিত করতে পারি আর কি। তারপরে হচ্ছে সিরামিক্স। সিরামিক্স মানে কি? কাদামাটি তৈরি এক প্রকার পাত্র, যা মাটি দিয়ে তৈরি করা হয়, পরে সেটা আগুন দিয়ে পুড়িয়ে নির্দিষ্ট গ্লেজ দিয়ে এক প্রকার তৈরি করা হয়। মাটি কিভাবে প্রস্তুত করা হয়? হ্যাঁ,
বসে বলেন, জোরে বলেন, বসে বলেন। মাটি প্রথমে চেলে নিতে হবে। কি মাটি সেটা? সাধারণত আঠালো টাইপ কোনো মাটি, সেটা হচ্ছে কি করতে হবে, প্রথমে মাটিটা হচ্ছে আমাদেরকে সংগ্রহ করতে হবে। এইভাবে শুরু করবেন, বলেন। প্রথমে মাটি সংগ্রহ করতে হবে, তারপরে সেটা হচ্ছে চেলে নিতে হবে। প্রথমে মাটিটা সংগ্রহ করার পরে মাটি থেকে যে অপ্রয়োজনীয় আবর্জনা, ময়লা, ছোটখাটো পাথর, ইট টিট, এগুলো কি করতে হবে, এগুলো বাছতে হবে। বাছার পরে এই মাটিটাকে যদি আপনি একটা পাত্রে নেন, পাত্রে নিয়ে একটু পানি দিয়ে ভিজাই ফেলতে হবে। ভিজানোর পরে সেই মাটিটা আবার কি করতে হবে, পানিটাকে নিগড়িয়ে শুকাই দিতে হবে রোদ্রে। শুকানোর পরে সেই মাটিটাকে দিয়ে তখন আপনি হচ্ছে আপনার নিজস্ব কাজকর্মগুলা তৈরি করতে পারবেন। কিন্তু ওই মাটিতে পানিতে যে ভিজাচ্ছেন, না ভিজালেই তো হয়। আমরা তো ঢেল বাড়ি ইট টিট সবই পরিষ্কার করলাম, তাহলে ভিজাবো কেন? আমি ভাইবাতে যদি আপনি প্রশ্ন করি, আপনার এইভাবে প্রশ্ন আসে, বলেন। মাটির গুণাগুণটা ভালো থাকে আর এই চাচি, ঠিক করে কন। ভালো করে জিনিসটা তৈরি করা যায়। আন্টি আপনি বলেন। কি করব? মাটির যে প্রধান বিষয়, এই যে পানিতে ভিজানো হচ্ছে কেন, পানিতে না ভিজে ময়লা টয়লা পরিষ্কার করে হালকা করে তো ওই মাটি দিয়ে তো আমি কাজ ডাইরেক্ট শুরু করতে পারি, তাহলে ভিজানোর কি দরকার আমার? মাটির মধ্যে গ্যাস থাকে, সেই গ্যাসগুলো যখন আমরা হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভিজিয়ে একটা নির্দিষ্ট লেভেলে যখন নিয়ে আসছি, তখন গ্যাসগুলো বেরোলে কি হয়, মাটিতে যখন আমরা যখন কাজ করি তখন সে কাজটা ফাটে না। অনেক সময় কাজ দেখবেন ফেটে যায়, কেন? তখন ওর মধ্যে ময়লা বা বাতাস আটকে থাকে। এই আটকানোর জন্য মাটিটাকে আমরা হচ্ছে ভিজাই ফেলি, ভিজানোর পরে একদম লেভেল হয়ে যায় না, সুজির মতন হয়ে যায় না, তখন ওর মধ্যে আর কোনো বাতাস থাকে না। তখন কি হয়, এটা পরিপূর্ণ মাটি প্রস্তুত হয়ে যায়। এই মাটিতে যখন আপনি কোনো পাত্র বানাবেন, পাত্র সুন্দর করে বানানোর পরে আপনি নিজেই বাসাতে আগুনে ফায়ারটা দিলে দেখবেন সেটা আর ফাটবে না, নির্দিষ্ট তাপমাত্রা দিলে আর ফাটে না। এটা হচ্ছে মাটির প্রস্তুত প্রণালী। আমি কিন্তু এগুলো যা বললাম, এগুলো কিন্তু সব পরীক্ষাতে আসবে, 90% এর মধ্যে পরীক্ষাতে আসবে, মনে থাকবে। আচ্ছা, তারপরে আরেকটা আছে হচ্ছে থিওরিক্যাল। থিওরিক্যাল বিষয় হচ্ছে, আমাদের থিওরিক্যাল বিষয় কয়টা? এবার আপনাদের কোর্সে 3টা। একটা হচ্ছে বিশ্ব সভ্যতা ও তার শিল্পকলার ইতিহাস, আরেকটি হচ্ছে বাংলাদেশের শিল্পী ও শিল্পকলা, আরেকটা হচ্ছে শিল্পের উপকরণ ও করণ কৌশল, যেটা আজকে আমরা পড়লাম। আজকে আমরা পড়লাম মাটি, রং, বিভিন্ন রকম উপাদান, কিভাবে কোনটা ব্যবহার করা, সেগুলো ডিটেলসে মোটামুটি জানলাম। আর লাস্ট একটা দিন হচ্ছে আমরা আরেকটা দিন রিভিশন দেব, পরীক্ষার আগে একটা বার ক্লাস দিলে আপনাদের কমপ্লিট হয়ে যাবে। আর থিওরিক্যাল নিয়ে আমি আগে বারবার বলতেছি, এগুলো নিয়ে এত টেনশন করার কিচ্ছু নাই, মাত্র 5 দিন পড়বেন টানা, এই থিওরিক্যাল বিষয়গুলো নিয়ে কমপ্লিট হয়ে যাবে। আপনাদের তো এক্সপেরিয়েন্স আছে, আপনারা তো পরীক্ষা দিচ্ছেন। এই থিওরিক্যালের সিস্টেমগুলো হচ্ছে, আমাদের থিওরিক্যালগুলো যখনই আপনি মুখস্থ করতে চাইবেন বা হার্ড ভাবে পড়ার চেষ্টা করবেন, দেখবেন যে আপনাকে পিছে ছেড়ে চলে গেছে। মানে ওই যে কথায় আছে না, যে আপনি কোনো জিনিস যখন ধরার চেষ্টা করবেন, সেই জিনিসটা আরো পালিয়ে যাবে, আর যখন পালিয়ে যাবে তখন কিন্তু আপনি তাকে ধরতে পারবেন না। অথচ মনে করেন যখন আপনি ওকে ধরতে না গিয়ে ওকে ধরার জন্য তৈরি হবেন, তখন সে অটোমেটিক আপনার কাছে আসবে, তখন আর ধরা চলে যাচ্ছেন। ও আজকে আপনার ফার্স্ট ডে ছিল, ওকে ম্যাম, ঠিক আছে, আসবেন আবার। বোঝা গেছে আমার কথা? হ্যাঁ ম্যাম, বলেন। পরে জয়েন করতেছে মানে হচ্ছে যে আপনাদের যে অফিস সহকারী আছে, যে তাসনিম, যারা না সরি তাসনিম নামও, ওকে হচ্ছে মার্ক দিব, ঠিক আছে? এখানে আসলে 1 ঘন্টা করে হয়তো সাথে সাথে আবার লিংক দিয়ে দিবে আপনাদেরকে, ওই লিংক দেখে আবার ঢুকে যাবেন। এখনই আমরা থিওরি ক্লাসে শেষ করে আমরা প্র্যাকটিক্যালি আজকে একটা কিছু আঁকবো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ম্যাম, এখনই আপনাদেরকে লিংক দেওয়া হবে, এখনই আবার করবেন। তো ধরেন এই যে আজকের আপনার কর্মকুশল গুলো করলেন, এই যে ক্লাসটা করলেন, এটা কি অনলাইনে ওইভাবে বোঝা যায়? আমি আবার পড়েছি অনলাইনে, যে স্যার এটা তো অনলাইনে দিয়ে মনোযোগ থাকে না, তারপরে চেষ্টা করতে হবে। এখন তো উপায় নাই, আপনাদেরকে ওষুধ গিলে খাইতে হবে না, তাছাড়া তো পারবেন না। ওই যে বারবার বলতেছি, চাকরির পিছনে কিন্তু দৌড়ায় না, আগে হচ্ছে তৈরি হন, আগে তৈরি হন,
চাকরি আপনার কাছে আসবে। আর যদি তৈরি না হন, চাকরিকে আপনি ধরতে পারবেন না। আপনাকে দেখলে সহজ মনে হয়। মানে আমাদের যে এটাকে সহজভাবেই নিতে হবে। আপনাকে দেখলে মনে হয়, কিন্তু বাসায় গিয়ে অনলাইনে যেটা দিন হচ্ছে সহজ মনে হয়। ওটাকে সহজ মনে হবে যখন আপনারা এটার জন্য অধ্যয়ন করবেন, বাসায় একটু দেখবেন, পড়বেন। আপনারা তো কেউ সিরিয়াস না, কেউ সিরিয়াস আপনারা আপনারা টাকা দিয়ে ভর্তি হতে আসছেন, মনে করছেন যে টাকা দিছি, একটা সার্টিফিকেট নিব, মামা খালু টালু আছে, টাকা দিব, এক একে ধরবো, দুই একটা ড্রয়িং করলে করলাম, স্কুলে ঢুকে যাওয়ার পরে তারপর একটু একটু করে ড্রয়িং শিখে বাচ্চাদের সাথে আমিও শিখে ফেলবো, এরকম চিন্তা আছে। অথবা আরেকটা চিন্তা থাকে যে স্কুলে ঢুকবো, পারলাম কি না পারলাম, চাকরি তো আমার হয়ে গেছে, আর টেনশন নাই। আপনারা আছেন এই উদ্দেশ্যে, আপনারা আছেন এই উদ্দেশ্যে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু আমি এসে হয়তো আপনাদেরকে একটু বললাম, তাই কিছুটা হলো উদ্দেশ্যটা চেঞ্জ হয়েছে, আর কিছুই না। কিন্তু আসলে উদ্দেশ্য থাকা উচিত এরকম যে আমি এখানে আসছি একটা জিনিস শিখতে, সেই জিনিসটা আমি শিখবো। আমার পিছে এই চারুকলা বা এই যে ছবি আঁকা বা আমার টিচার হওয়া হোক বা না হোক, যখন আপনি এই যে চরম একটা ভালো লাগার জিনিস, চরম একটা লোভনীয় জিনিস, যখন এটাকে পরিত্যাগ করতে পারবেন, যখন এটাকে মন থেকে নাই করে দিতে পারবেন যে আমার দরকার নাই, আমি আগে শিখি, সেই দিন মনে করবেন যে হ্যাঁ আমি আসলেই তৈরি। আপনি মন থেকে যখন পারবেন তখনই মনে করবেন যে হ্যাঁ আমি চাকরি পাবো। কিন্তু আপনাদের মধ্যে তো আগে লোভ লালসে কাজ করতে করে নাই, আমি একটা চাকরি পাবো, একটা সার্টিফিকেট নিব, এতগুলো টিচার নিবে, তাতে তো আমার একটা সুযোগ আছে। এই জিনিসগুলা আপনাদের মনের ভিতরে ক্ষতি করে দেয়। কিন্তু অরিজিনালি সিস্টেম হচ্ছে যখন আপনি হচ্ছে কোনো কিছু শিখবেন, শেখার জন্য আসবেন না, আমার চাকরি হলে কি না হলে কি, আমি ইতিপূর্বে যা লোভ লালসার চিন্তা করছিলাম ওটা বাদ দিই, আমার এই 30,000 টাকা গেছে যাক বা 20,000 টাকা গেছে যাক, আমি পরিপূর্ণভাবে এখানে একটা জিনিস শিখতে আসছি, আমি শিখবো, জীবনে যতটুকু কাজে লাগে। যখন আপনি পরিপূর্ণভাবে শিখবেন, এটি শেখার জন্য প্রতিদিন 3-4 ঘন্টা করে বাড়িতে শ্রম দেবেন, তখন দেখবেন ইউ আর দ্য বেস্ট, তখন আপনি তৈরি হবেন। আর নিজেদেরকেও মাঝে মাঝে বলবেন যে ওই যে আমরা অনেক সময় বলতাম না, নিজেদের প্রশংসা করতে হয় না, নিজেদেরকে এটা বলতে হয় না, মানুষের সামনে এত বেশি প্রশংসা করতে হয় না, আমি এটাকে সঠিক মনে করি না। আপনি যেমন দেখা যাচ্ছে আপনারা অনেকজন আছেন, আপনি খুব চালাক, আপনি কি বললেন, না না তুমি খুব বেস্ট, তুমি বেটার, তুমি বেস্ট। আমি একটু বকাশোকা মানুষ, আমি বললাম না আই এম দ্য বেস্ট। তার মানে এই না যে আমি আপনাদের সাথে টক্কর করার জন্য আসছি, আমি আমার কাছে আই এম দ্য বেস্ট, আমি বেস্ট, আমি আমার কাছে বেস্ট, আমি সবার কাছে না, আমি আমার পৃথিবীতে আমি একাই আসছি, এবং আমি এমন কিছু করতে চাই যে আমি বেস্ট। এটা সবার মধ্যে নিজেকে বেস্ট করার দরকার নাই, মানে পরীক্ষা দিয়ে আমি ফার্স্ট হতে হবে, এই চিন্তাটা বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এর মানে এই না যে আপনি নিজের প্রশংসা করলেন বিধায় আপনি হচ্ছে যে বোকার পরিচয় দিলেন, এটা ভাবার কোনো অবকাশ নাই, ঠিক আছে। আর তাসনিম যারা এই যে চলে আসছে, তাসনিম যারা শোনো, এই যে স্টুডেন্টরা কমপ্লেন দিচ্ছে, 3-4 মিনিট পর পর ওয়ার্নিং দিচ্ছে ওদের যে শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাওয়ার পরে এটা তো অপরাধ বিষয়। আপনার 1 ঘন্টা করে হবে, আবার না, আমি বলছি তো যে তোমার যা মাঠটা দেওয়া দরকার, যা উল্টাপাল্টা বলার দরকার, সব তাসনিম যারাকে বলতে হবে, ও হচ্ছে এখানকার দায়িত্বে আছে, হেড অফ ডিপার্টমেন্ট। জানেন সবাই, জানান বড় কেন? অনেকে নতুন আছে না, না না না, তুমি এগুলা নিয়ে ওইটা এরকম হয়, স্যার জানেন স্মার্টফোন ব্যবহার করে না জানি না, তোমার এটা এভাবে ভাবনার দরকার নাই। তুমি ভাববে এভাবে, হ্যাঁ সে নতুন মানুষ, সে না বুঝতেই পারে, সে একবার বললো, সে আবার বলতে পারে, বাঙালি ভুল করতেই পারে, কিন্তু তোমাকে হতে হবে আরো সফট, আরো নমনীয়। এমনি সফটওয়্যারে আপনি কাছে জিজ্ঞেস করেন আমার সফটওয়্যার তো আমি ঠিক আছে, হেরে গেলেন তো হেরে গেলেন।